নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। গতকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর এসএলএসটি যে পরীক্ষা হয়েছিল তার ইতিহাসের কোশ্চেন পেপার আজকে আমরা অ্যানালাইসিস করব। শুধুমাত্র অপশানে দাগ দিয়ে যাওয়া নয়, সমস্ত অপশান আমরা এটাকে ভালোভাবে আলোচনা করব এবং তার সাথে রিলেটেড যা নিউজ আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো আমরা জেনে নেব। প্রথম প্রশ্ন দেখো, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন? কোন ছদ্মনাম তিনি নিয়েছিলেন এবং জাপানে গেছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পিএন টেগর, অর্থাৎ পিএন ঠাকুর ছদ্মনামে তিনি জাপানে গেছিলেন। তিনি জাপানে যান 1915 সালে এবং পিএন ঠাকুরের যদি ফুল ফর্ম আমরা জানতে চাই সেটা হবে প্রিয়নাথ ঠাকুর অর্থাৎ পিএন ঠাকুর। 1915 সালে তিনি মে মাসে টোকিওতে যান এবং তার লেখা যে সমস্ত বই রয়েছে সেইগুলো ইম্পর্টেন্ট আমরা জেনে নেব। সেইগুলো হচ্ছে রাসবিহারী বোস, হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, নেক্সট আর একটা বই আছে সেটা হচ্ছে দ্য কালেক্টেড ওয়ার্কস অফ ফ্রিডম ফাইটার রাসবিহারী বোস, দ্য কালেক্টেড ওয়ার্কস অফ ফ্রিডম ফাইটার রাসবিহারী বোস। আরও একটা তার লেখা বইয়ের নাম আমরা জেনে নেব, দ্য ভিক্টরি অফ ইয়াং এশিয়া। এই তিনটি বই খুবই ইম্পর্টেন্ট, আগামী দিনে পরীক্ষায় আসতে পারে এবং পূর্বেও অনেকগুলি পরীক্ষায় এই বই দিয়ে কিন্তু কোশ্চেন এসছে। তো রাসবিহারী বসু আমরা জানি 1942 সালে তিনি কি তৈরি করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। সম্পূর্ণ অ্যানালাইসিস কিন্তু এখানে তোমরা পাবে, ঠিক আছে, এই ভিডিওতে। নেক্সট কোশ্চেন দেখো, সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি। আগেরটা ছিল রাসবিহারী বসু, ঠিক আছে, আর এটা হচ্ছে রাসবিহারী ঘোষ। দুজন কিন্তু ব্যক্তিত্ব আলাদা, ঠিক আছে। সুরাট অধিবেশনে কিন্তু রাসবিহারী ঘোষ তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন এবং সুরাট অধিবেশন জানো 1907 সালে এটা হয়েছিল এবং এই সময় কি হয়েছিল? চরমপন্থী এবং নরমপন্থীদের যে বিবাদ, অর্থাৎ এক্সট্রিমিস্ট এবং মডারেট তাদের যে বিবাদ সেটা হয়েছিল। কারণ চরমপন্থী অর্থাৎ যে সমস্ত চরমপন্থী মেম্বাররা ছিল কংগ্রেসের, তারা তিলক বা লালা লাজপত রায়কে কিন্তু প্রেসিডেন্ট পদে চাইছিল এবং নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে প্রেসিডেন্ট ইলেক্ট করেছিল, ঠিক আছে। আর এখানে আমাদেরকে জানতে হবে যে 1885 থেকে 1905 এই সময়টাকে কি বলা হয়? পিরিয়ড অফ মডারেটস। এটা দিয়ে কোশ্চেন আসতে পারে যে পিরিয়ড অফ মডারেটস কোন টাইম পিরিয়ডকে বলা হয়? তো 1885 থেকে 1905, ঠিক আছে। 1907 নরমপন্থীদেরকে নেতৃত্ব দিয়েছিলেন গোপালকৃষ্ণ গোখলে এবং পরবর্তীতে আরও একটা ডিভিশন হচ্ছে, অর্থাৎ কংগ্রেস ভেঙে যাচ্ছে। সেই সালটা হলো 1916 সাল। 1916 সালে লখনৌতে একটা সেশন হচ্ছে কংগ্রেসের, সেখানে কিন্তু সভাপতিত্ব করছে অম্বিকা চরণ মজুমদার, ঠিক আছে। এই দুটো আমাদের সেশন মনে রাখতে হবে যেখানে কংগ্রেস কিন্তু ডিভাইড হয়ে গেছিল। আরও যদি কয়েকটা ইম্পর্টেন্ট বলি যে 1924 সাল
প্রথমবার গান্ধীজি এখানে প্রেসিডেন্ট হচ্ছেন এবং একবারই তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন কংগ্রেসের। এটা কোথায়? কর্ণাটকের বেলগাঁও সেশনে। কর্ণাটকের বেলগাঁও বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু 1924 সালের সেশন হয়েছিল এবং গান্ধীজি ওখানে প্রেসিডেন্ট হয়েছিলেন প্রথমবার এবং একমাত্রবারের জন্য। মতিলাল নেহরু 1919 সাল অমৃতসর এবং 1928 সাল, এই দুটো টাইমে কিন্তু মতিলাল নেহরু প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, মুক্তিদাতা জার কাকে বলা হয়? তো এই অপশানগুলোর মধ্যে সঠিক হবে অপশান বি, তৃতীয় আলেকজান্ডার। তাকে কি বলা হয়? মুক্তিদাতা জার। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, বিক্রমশিলা মহাবীর। বিক্রমশিলা মহাবীর এটা কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেন ধর্মপাল এবং এটা আছে বর্তমান বিহারে। এটা 80 দশকের শেষ এবং নবম শতকের যে প্রথমের দিকে এটা ফাউন্ড হচ্ছে এবং পাল বংশের তিনি রাজা ছিলেন। 1193 সালে এটা কি হচ্ছে? বখতিয়ার খলজি এটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। এই সালটাও ইম্পর্টেন্ট। কে বিক্রমশিলা মহাবীর ধ্বংস করেন? অ্যান্সার হবে 1193 সালে বখতিয়ার খলজি। ঠিক আছে, এবং আরেকটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নালন্দা। নালন্দা এটা কে করছেন? প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত, গুপ্ত বংশের তিনি রাজা ছিলেন। 427 CE, এটাও বিহারে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, তো বিক্রমশিলা মহাবীরের প্রতিষ্ঠা হচ্ছে ধর্মপাল। পরবর্তী কোশ্চেনে যাই, ভারতের রেলপথের সূচনা কবে হচ্ছে? ভারতের রেলপথের সূচনা কবে হচ্ছে? 1853 সালে। 1853 সালের যদি ডেট বলি, 16 এপ্রিল। কতটা পথ গিয়েছিল? এটা প্রথমবার যেটা গিয়েছিল সেটা হচ্ছে 34 কিলোমিটার, বোম্বে টু থানে, বোম্বে থেকে থানে পর্যন্ত। আচ্ছা, এই যে প্রথমবার রেলপথ চালু হয়, এটা কোন কোম্পানি করেছিল? কোম্পানির নাম তোমরা লিখে নাও, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। এখানে 14টা বগি ছিল আর 3টে লোকোমোটিভ ইঞ্জিন ছিল, স্টিম ইঞ্জিন। তো 3টে লোকোমোটিভ ইঞ্জিনের নাম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাহিব, সিন্ধ ও সুলতান। আর এটা লর্ড ডালহৌসির টাইমে কিন্তু ভারতের রেলপথের সূচনা হয়, অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। লর্ড ডালহৌসিকে। ঠিক আছে, সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয়বারের জন্য রেল চলেছিল 15 আগস্ট 1854 সালে। সেটা কোথায়? আমাদের বেঙ্গলে। সেটা হচ্ছে হাওড়া থেকে হুগলি। আর এটা হচ্ছে 37 কিলোমিটার। ঠিক আছে, 37 কিলোমিটার পথ কিন্তু এটা চলেছিল। প্রথমেরটা 34 কিলোমিটার বোম্বে থেকে থানে, সেকেন্ডটা হাওড়া থেকে হুগলি, 37 কিলোমিটার। 1854 সাল গেল। নেক্সট আরেকটা সাল আমাদেরকে মনে রাখতে হবে রেলপথ নিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1856 সাল। 1856 সালে কি হয়? 1856 সালে ম্যাড্রাস রেলওয়ে তাদের প্রথম প্যাসেঞ্জার লাইন, ম্যাড্রাস রেলওয়ে তাদের প্রথম প্যাসেঞ্জার লাইন সাউথ ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, বোঝা গেল, সমস্ত ডিটেলস আমরা জানলাম রেলপথ নিয়ে। নেক্সট দেখো, কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক, পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারতে আসেন? তো তিনি তিমুরিদ বংশের একজন রাজা ছিলেন। তিমুরিদ বংশের রাজার নাম হচ্ছে শাহরুখ খান। তিমুরিদ বংশের রাজা শাহরুখ খান পারস্যের রাজা ছিলেন। তো সেখানকার দূত হিসাবে তিনি বিজয়নগরে আসেন। কোথায় এসেছিলেন? বিজয়নগরে। দ্বিতীয় দেবরায়ের সময়তেই তিনি এসেছিলেন। ঠিক আছে, বিজয়নগর এসেছিলেন তিনি। কত সালে এসেছিলেন? 1442 থেকে 1443, এই টাইম পিরিয়ডে তিনি ভারতে আসেন। ঠিক আছে, তো তার যে ভ্রমণ বৃত্তান্ত সেটা কোন বইতে লেখা আছে? লিখে নাও, মাতলা উস সালাদিন এই নামে একটা বই আছে,
তো সেই নামে তিনি পারস্য ভাষায় আব্দুর রাজ্জাক তার ভ্রমণ বৃত্তান্ত রচনা করেছিলেন। তিনি এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের টাইমে, বিজয়নগরে ভিজিট করেছিলেন। নেক্সট দেখো তিল সিটের সন্ধি। তিল সিটের সন্ধি, এটা সঠিক উত্তর হয়ে যাবে 1807 সালে। নেক্সট দেখো বর্ণপ্রথা। বর্ণপ্রথা আমরা কি জানি, ঋগ্বেদের পুরুষ সূক্তে এটা বর্ণিত রয়েছে এবং ব্রাহ্মণ অর্থাৎ পুরোহিত সবথেকে উঁচু যে কাস্টের মধ্যে পড়ছে সেটা ছিলেন ব্রাহ্মণরা অর্থাৎ পুরোহিত। এটা হচ্ছে ব্রহ্মার মুখ থেকে তিনি ব্রাহ্মণদের সৃষ্টি। তারপর ক্ষত্রিয় অর্থাৎ যোদ্ধা যে শ্রেণী রয়েছে, বৈশ্য অর্থাৎ ব্যবসায়ী এবং শূদ্র, এই চারটে বর্ণের উল্লেখ আমরা পাই। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী বৈদিক যুগ থেকে কিন্তু এটা শুরু হয়েছে। নেক্সট দেখো কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন, অর্থাৎ যে কৃতদাস রয়েছে তাদের দেখাশোনা করা, তাদের নিয়োগ এবং কার্য, তারা কি কাজ করবে সেই সমস্ত রিলেটেড একটা আলাদা বিভাগ তৈরি করেছিলেন। এটার নাম হচ্ছে দেওয়ানি বন্দেগান। বিভাগটার নাম হচ্ছে দেওয়ানি বন্দেগান। এটা কে করছেন? ফিরোজ তুগলক দেওয়ানি বন্দেগান, কৃতদাসদের একটা আলাদা বিভাগ এটা চালু করেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। 10 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? খুবই ইজি কোশ্চেন। 1885 সালে কংগ্রেস ফাউন্ড হচ্ছে 28 ডিসেম্বর। অ্যালান অক্টোভিয়ান হিউম এটা করতে তিনি কাজ করেছিলেন, তাকে পায়োনিয়ার বলা হয়। তো লর্ড ডাফরিনের টাইম পিরিয়ড হচ্ছে 1884 থেকে 1888। ঠিক আছে, এবং তিনি মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিলেন কলকাতায় একটা সেশনে। কংগ্রেসকে কি বলেছিলেন? মাইক্রোস্কোপিক মাইনরিটি। প্রথম সেশনে যেহেতু 72 জন ডেলিগেট অংশগ্রহণ করেছিল তাই তিনি এটা বলেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। 11 নম্বর দেখো, সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। নেক্সট দেখো 12 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? তো এখানে দেখো ডায়নামাইট আবিষ্কার, এটার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। লেনিনের কারাদণ্ড, এটাও সেই টাইমে ছিল না। এবং এইটা সঠিক উত্তর হয়ে যাবে আর্চ ডিউক ফার্দিনান্দের হত্যা, এটাই কিন্তু তাৎক্ষণিক কারণ ছিল। নেক্সট 13 নম্বর দেখো, ফরাসি বিপ্লব 1789 সালে ফ্রান্সের রাজা কে ছিলেন? এটা কি হয়ে যাবে? ষোড়শ লুই, অপশান বি, ষোড়শ লুই। নেক্সট দেখো আগ্রা নগরী, এটা কে প্রতিষ্ঠা করেন? আগ্রা নগরী প্রতিষ্ঠা করেন 1504 সালে, আমরা জানি 1504 সালে নগরী প্রতিষ্ঠা হচ্ছে এবং 1506 সালে দিল্লি থেকে আগ্রাতে কিন্তু রাজধানী স্থানান্তর করছে। এই দুটো সাল কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ কারণ আলাদা এবং স্পেসিফিকেশানও কিন্তু আলাদা। তো 1504 সালে কি হচ্ছে? রাজধানী আগ্রা ফাউন্ড হচ্ছে। কে করছেন? সিকান্দার লোডি। আগ্রা নগরী কে ফাউন্ড করছে? সিকান্দার লোডি। আর 1506 সালে তিনি কি করছেন? তার রাজধানী দিল্লি থেকে আগ্রাতে স্থানান্তর করছেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখি। পরবর্তী কোশ্চেন হচ্ছে 15 নম্বর, তানসেনের প্রকৃত নাম কি? তানসেন অর্থাৎ আকবরের যে সভা গায়ক ছিলেন, সবাই তিনি গান বাজনা আয়োজন করতেন। তো এটা তোমরা জেনে রাখো যে তানসেন তার প্রকৃত নাম হচ্ছে রামতনু পাণ্ডে। ঠিক আছে, রামতনু পাণ্ডে। তিনি কিন্তু পূর্বে রাজা রামচন্দ্র ভার্গব, রেওয়া বলে একটা জায়গা রয়েছে মধ্যপ্রদেশে, ওই রাজা রামচন্দ্র ভার্গবের রেওয়ার একজন রাজা রামচন্দ্র ভার্গব, তিনি সভা গায়ক ছিলেন এবং আকবর তার কথা জানতে পারে এবং তাকে গান করার জন্য অনুরোধ করে। ঠিক আছে, তো তার গান আকবরের খুবই পছন্দ হয়ে গেছিল। তো তারপর থেকে তিনি আকবরের সভার একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ঠিক আছে, নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেন, যে হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? এইগুলো সবের ডিটেলস আমরা পাই।
মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে এগুলো আমরা জানতে পারি, কিন্তু লোহার ব্যবহার কিন্তু আমরা হরপ্পা সভ্যতায় আমরা জানতে পারিনি, অর্থাৎ লোহা তাদের কাছে কিন্তু অজানা ছিল। নেক্সট দেখো, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? 1894 সালে। নেক্সট দেখো, কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ হাঙ্গার স্ট্রাইক করেছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদ মিল স্ট্রাইক বা সুতিকল ধর্মঘট, যেটা জুট মিলের। এখানে কি কত সালে হয়েছিল? 1918 সালে। এবং মহামারী এসেছিল, প্লেগ মহামারী। তো সেক্ষেত্রে যে কর্মীরা বা শ্রমিকরা রয়েছে তারা তাদের মানে তাদের যে মাইনে সেটাকে বাড়ানোর জন্য দাবি করেছিল, এবং পরবর্তীকালে গান্ধীজির হস্তক্ষেপে এটা কিন্তু 35%, এই পার্সেন্টেজটা তোমরা মনে রাখবে, 35% কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়েছিল। ঠিক আছে। পরবর্তীতে 1918 সালে মার্চ 15 এই ডেটে কিন্তু এই শুরু হয়েছিল, ঠিক আছে, অনশনটা। আর এর সাথে রিলেটেড আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে 1920 সাল। এটা টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন, এটা গঠিত হচ্ছে টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন 1920 সালে। নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন উত্তর তো আমি বলবো, এখানে খসড়াকে দিয়েছিলেন। তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের খসড়াটা পেশ করেছিলেন। ঠিক আছে। তো এটা 1942 সালে 8ই আগস্ট বোম্বেতে একটা সেশন হচ্ছে। বোম্বে সেশনে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের খসড়া পেশ করেছিলেন কে? জওহরলাল নেহেরু। ঠিক আছে। গান্ধীজি কি বলেছিলেন? ডু অর ডাই, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়, ভারত ছাড়ো আন্দোলনের সময়। কোথা থেকে বলেছিলেন? গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে। এই সমস্ত ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ডু অর ডাই গান্ধীজি বলেছিলেন কোথা থেকে? গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে। এবার এই যে কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়ো, এই টার্মটা কে দিচ্ছে? এই টার্মটা শুধু নয়, আরও আছে যে সাইমন গো ব্যাক 1928 সালে সাইমন কমিশনকে মানে বিরোধী যে প্রতিবাদ মিছিল হয়েছিল সেখানে এই টার্মটা তিনি কয়েন করছেন, অর্থাৎ শব্দবন্ধটা চয়ন করছেন। কুইট ইন্ডিয়া, সাইমন গো ব্যাক, এগুলো কে করছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউসুফ মেহের আলী। ইউসুফ মেহের আলী। এগুলো কিন্তু লিখে রাখবে তোমরা, এগুলো পূর্বেও অনেক পরীক্ষায় এসছে, WBCS মেন্সেরও পরীক্ষায় এসছে, আগামী দিনেও আসবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেন, অমৃতসরের স্বর্ণ মন্দির। অমৃতসরের স্বর্ণ মন্দির এটা কে নির্মাণ করছে? অর্জুন দেব, শিখ গুরু অর্জুন দেব। কততম শিখ গুরু ছিলেন? 5ম। আর এটার টাইম পিরিয়ড হচ্ছে, মানে নির্মাণের টাইম পিরিয়ড হচ্ছে 1581 থেকে 1604। এই সময়ের মধ্যে প্রায় 20-25 বছর, 23 বছর তো এটা হতে টাইম লেগেছিল। এটার আসল নাম হচ্ছে হরমিন্দর সাহিব। হরমিন্দর সাহিব। হরমিন্দর সাহিব। তো এটাকেই বলা হচ্ছে এখন স্বর্ণ মন্দির যেটা বলা হয়। তো প্রথমে স্বর্ণ মন্দির ছিল না, মানে সোনায় নির্মিত মন্দির ছিল না। প্রথমে জাস্ট একটা শিখদের উপাসনাস্থল মন্দির হিসাবে ছিল। পরবর্তীতে স্বর্ণ মন্দিরটা সোনায় কভার করে দিচ্ছেন 1830 সালে রাজা রঞ্জিত সিং। রাজা রঞ্জিত সিং। ঠিক আছে, এই ইয়ারগুলো মনে রাখবে। তো দেখো জমি কে দান করছেন? অমৃতসরে স্বর্ণ মন্দির হওয়ার জন্য জমিটা কে দান করছেন? বাবর তো সেই টাইমে ছিলেন না, হুমায়ুনও ছিলেন না, ঔরঙ্গজেব তো তারপরে আসছেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আকবর। আকবর কিন্তু জমি দান করেছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো 21 নম্বর কোশ্চেন, হিন্দু মেট্রোপলিটন কলেজ। হিন্দু মেট্রোপলিটন কলেজ এটা সঠিক উত্তর হয়ে যাবে 1817 সাল 20 জানুয়ারি রাজা রামমোহন রায় এটা করছেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 22 নম্বর দেখো যে ময়ূর সিংহাসন
ময়ূর সিংহাসন অর্থাৎ এটাকে বলা হয় তখ্ত ই তাউস। তখ্ত ই তাউস এটা 1739 সালে কার্নালের যুদ্ধে শেরশাহকে শাহজাহানকে হারিয়ে দিচ্ছে এবং এই ময়ূর সিংহাসনটা নিয়ে চলে যাচ্ছে কে? নাদির শাহ। ঠিক আছে, এবং পরবর্তীকালে আহমেদ শাহ আবদালি এটাকে আবার ভারতে নিয়ে আসছে কবে? 1747 সালে। 1747 সালে। নেক্সট 1813 সাল। এই টাইম পিরিয়ডগুলো মনে রাখবে, তারাও আমি লিখে দিচ্ছি। প্রথমে 1739 সালে নাদির শাহ নিয়ে গেল শাহজাহানের কাছ থেকে। 1747 আহমেদ শাহ আবদালি এটাকে আবার ভারতে নিয়ে আসলো। 1813 শাহ সুজা অফ দুরানি এম্পায়ারের যে যুদ্ধ হয়েছিল, তো সে কি করছে? রঞ্জিত সিংকে এটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, পিকক থ্রোন। 1849 রঞ্জিত সিংয়ের কাছে ছিল, 1813 সালে রঞ্জিত সিং পেল এবং 1849 সালে কি করলো? সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, ব্রিটিশ যে যুদ্ধ হয়েছিল আর শিখদের মধ্যে, তো সেই যুদ্ধে ব্রিটিশরা কিন্তু এই ময়ূর সিংহাসনটা পুরোপুরিভাবে নিয়ে নিচ্ছে এবং এখনও কিন্তু ব্রিটিশদের অধীনস্থই রয়েছে। ঠিক আছে, তো ময়ূর সিংহাসনের আসল নাম কি? তখ্ত ই তাউস। এই নামটা মনে রাখবে। এটা নাদির শাহ দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে যায়। নেক্সট দেখো গায়ত্রী মন্ত্র, অর্থাৎ ওং ভূর ভুবস্বহ যে মন্ত্রটা রয়েছে, এটা ঋগ্বেদের একটা মন্ত্র। খুব পাওয়ারফুল বলা হয়, মাদার অফ অল হিউম, তাই বলা হয়, মানে সমস্ত মন্ত্রের মাদার কিন্তু এই গায়ত্রী মন্ত্রকে বলা হয়। এটা সূর্য দেবতা, নাম হচ্ছে সাবিত্রী, দেবতার নাম সাবিত্রী, তাকে উৎসর্গ করা। তো এই মন্ত্রের লেখক হচ্ছে বিশ্বামিত্র মুনি। ঠিক আছে, নেক্সট দেখো জিন্দাপীর কাকে বলা হতো? অর্থাৎ লিভিং স্যান্ট। তিনি খুব সহজ সরলভাবে কোরআন নির্দেশিত পথে জীবনযাপন করতেন, তাই ঔরঙ্গজেব তাকে কিন্তু বলা হচ্ছে লিভিং স্যান্ট। ঠিক আছে, বা জিন্দাপীর। নেক্সট 25 নম্বর দেখো বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এটা কে প্রতিষ্ঠা করছেন? এটা 1916 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, 4 ফেব্রুয়ারি বেনারসে হচ্ছে। এটা প্রতিষ্ঠা করছেন মদনমোহন মালব্য, অর্থাৎ অপশান ডি, মদনমোহন মালব্য। নেক্সট দেখো মহামল্ল উপাধি কে গ্রহণ করেছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 27 নম্বর বিপিনচন্দ্র পাল। ইয়াং ইন্ডিয়া এটা তো গান্ধীজি করেছিলেন। ইয়াং বেঙ্গল এটা ডিরোজিও করেছিলেন। আর নিউ ইন্ডিয়া এটা কে করেছিলেন? বিপিনচন্দ্র পাল। এছাড়াও বেঙ্গল ওপিনিয়ন ছিল, এই নিউজ পেপারের নামগুলো লিখে নাও। বিপিনচন্দ্র পালের কম্পোজ করা বেঙ্গল ওপিনিয়ন ছিল। সংহতি বলে একটা ছিল, বন্দে মাতরম ছিল। বন্দে মাতরমের ইয়ার হচ্ছে 1905 সাল। দ্য ট্রিবিউন বলে একটা ছিল, দ্য ট্রিবিউন। এই নিউজ পেপারগুলো মনে রাখবে। কার লেখা? বিপিনচন্দ্র পাল, তিনি সম্পাদনা করেছিলেন। ঠিক আছে, নেক্সট 28 নম্বর কোশ্চেন কি বলছে? যে ত্রিশক্তি যুদ্ধ অর্থাৎ ট্রিপারটাইট যে ওয়ার, এটা কাদের মধ্যে হচ্ছে? এটা 3টে শক্তি ছিল। আমি তোমাদেরকে বলে দিই যে ওয়েস্টার্ন অর্থাৎ এই দিকে আমাদের গুজরাট, রাজস্থান, এই জায়গাতে প্রতিহার বংশ ছিল। ঠিক আছে, ইস্টার্ন পার্ট, এটা গেল ওয়েস্টার্ন। ইস্টার্ন পার্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এই জায়গাগুলোতে ছিল পাল বংশ। বাংলাতে পাল বংশ অর্থাৎ পাল, প্রতিহার। আরেকটা আসবে সাউদার্ন পার্ট, সাউথ ইন্ডিয়াতে ডেকান প্ল্যাটু, সেই জায়গাতে কারা রাজত্ব করত? রাষ্ট্রকূটরা। তো গঙ্গা নদীর পার্শ্ববর্তী একটা জায়গা ছিল, সেটা হচ্ছে কনৌজ। জায়গাটার নাম হচ্ছে কনৌজ। এই জায়গাটাকে নিয়ে কিন্তু এই 3 জনের মধ্যে যুদ্ধ লেগেছিল, অর্থাৎ পাল,
প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যুদ্ধ লেগেছিল, কিন্তু চোল কিন্তু এই যুদ্ধে ছিল না। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হয়ে যাবে? চোল। নেক্সট দেখো, কোন চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেছিলেন? তো এটা কি হবে? ফ্রেঞ্চ তিনি চিন্তাবিদ ছিলেন, দিদেরো, তিনি কিন্তু এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। নেক্সট দেখো, স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে পেনিনসুলার যুদ্ধ, পেনিনসুলার যুদ্ধ। নেক্সট দেখো, গাথা সপ্তশতী সাতবাহন বংশের টাইমে এটা লেখা। সাতবাহন বংশের একজন সবার সদস্য ছিলেন হাল, তিনি এটা লিখেছিলেন এবং মহারাষ্ট্রীয় প্রাকৃত এই ভাষায় কিন্তু এই বইটা লেখা। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? হাল। নেক্সট দেখো 32 নম্বর, হোম রুল লিগে কে যোগদান করেন? হোম রুল লীগ কত সালে হয়েছিল? এখানে দুটো সালটা একই, কিন্তু দুটো ব্যক্তি, এটা দুটোই কিন্তু আলাদা আলাদা, আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে তিলক, বাল গঙ্গাধর তিলক এটা করছে হোম রুল লীগ। কোথায় করছে? কর্ণাটক। কর্ণাটকের কোথায়? বেলঘাবি। আর একটা করছে 1916 সালে, সেম নেম সেম ইয়ার। ঠিক আছে, কে করছেন? অ্যানি বেসান্ত। তিনি কোথায় করছেন? তিনি করছেন ম্যাড্রাসে। বোঝা গেল? দুটো আলাদা আলাদা মানে ফ্রিডম ফাইটার, তারা কিন্তু এই দুটো আলাদা আলাদা করছেন। ঠিক আছে, কিন্তু নামটা সেম, হোম রুল লীগ। তো দুজনেরই আইডিয়াটা সেম ছিল, যে মেন টার্গেট কী ছিল? স্বায়ত্ত শাসন বা সেলফ গভর্নমেন্ট, এটাকে অর্জন করা। ঠিক আছে, নেক্সট দেখো 33 নম্বর, প্রথম সার্বভৌম শাসক দিল্লির সুলতানদের মধ্যে কাকে প্রথম সার্বভৌম শাসক বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইলতুৎমিশ। নেক্সট দেখো 34 নম্বর কোশ্চেন কি বলছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করছে। এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? 1851 সাল। 1851 সালে হুগলি নদীর তীরে কিন্তু ব্রিটিশরা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করছে। নেক্সট দেখো, গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস সেটা কিন্তু চলছে, এবং কীরকম পিডিএফ পাবে তার একটা নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটা লিখে নাও 8597915994, 8597915994। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারো, এবং উইকলি পিডিএফ তোমরা কীরকম পাবে সেটা দেখো। এটা একটা 19 থেকে 25 তারিখ আগস্ট মাসে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে জাতীয় ঘটনাবলী, এখানে দেখো যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু খুব বড় করে, অর্থাৎ ডেসক্রিপটিভ আকারে কিন্তু দেয়া রয়েছে। ঠিক আছে, সমস্ত বিষয় কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে গেল ন্যাশনাল অ্যাফেয়ার্স, এখানে দেখতে পাচ্ছ যে বড় করে ডেসক্রিপটিভ আকারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উপস্থাপনা করা হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল অ্যাফেয়ার্স দেখলে। নেক্সট দেখো আন্তর্জাতিক ঘটনাবলী, অ্যাপয়েন্টমেন্ট, যে সমস্ত বিশেষ অ্যাপয়েন্টমেন্টগুলো আমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে সেইগুলো, পুরস্কার, ডে থিম, অ্যাওয়ার্ড, খেলাধুলা, প্রকল্প পরিষেবা, এইগুলো সমস্ত বিষয় কিন্তু আলাদা আলাদা করে আমাদের এই পিডিএফে আমরা আলোচনা করি, এবং এর সাথে রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জিকে সেগুলোও কিন্তু আলোচনা করে দেওয়া হয়। বুঝতে পেরেছো কতটা ইম্পর্টেন্ট তোমাদের আগামীর পরীক্ষাগুলোর জন্য? পরবর্তীতে আমরা গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ইংরেজি দুটি মাধ্যমেই তোমরা পিডিএফ পেয়ে যাবে, এবং মান্থলি ফিজের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারবে। আর ক্লাসের টাইমিং হবে তোমাদের টাইম অনুযায়ী, মানে তোমরা যে দিনে বলবে সেই দিনে ক্লাস হবে। দুটো টাইম আছে, একটা হচ্ছে ভোর 6টা আর একটা হচ্ছে রাত্রি 10টা। এই দুটো টাইমের মধ্যে যে কোনো টাইম তোমরা চুজ করতে পারো, কিন্তু ডে তোমাদের ইচ্ছা অনুযায়ী হবে। ঠিক আছে, যে কোনো দিনে তোমরা ক্লাস করতে পারবে। আর ডাউট ক্লিয়ারিং, 1-to-1 ডাউট ক্লিয়ারিং হবে, গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, এবং ক্লাস শেষে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। বাংলা ইংরেজি দুটি ভার্সানেই কিন্তু ক্লাস হয়। এর সাথে কি হয়? মান্থলি মক টেস্ট, অর্থাৎ মান্থলি যে
পিডিএফটা নিলে তো সেটা তোমরা পড়ছো কিনা সেটা দেখার জন্য একটা মক টেস্ট নেওয়া হয়, আর সেই মক টেস্টের কিন্তু ফুল অ্যানালাইসিস আমরা করে থাকি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এই ক্লাসে পাবে। তো দেখো এখানে পিডিএফটা এরকম অ্যাপ পোর্টাল, মৃত্যুবার্তা, ওবিটুয়ারি এরকম সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করা আছে। তো যারা ক্লাস নিতে চাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8597915994, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের ক্লাস এনরোল করে নাও। আগামীতে গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা, WBP, KP, পুলিশের পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাস হেল্পফুল হবে। ঠিক আছে, নেক্সট দেখো 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেন কি বলছে, গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে গয়া। গয়াতে পিপল ট্রি ছিল নৈরঞ্জনা নদীর তীরে, একটা পিপল বা অশ্বত্থ গাছের নিচে কিন্তু তিনি বোধিলাভ করেছিলেন। তো ওখানে বর্তমানে মহাবোধি টেম্পল রয়েছে গয়াতে, এবং সেটাকে কিন্তু এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তো গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন কোথায়? গয়াতে। নেক্সট দেখো পানিপথের যুদ্ধের 3টি বছর কোন কোন সালে হয়েছিল এটা বলতে হবে। তো আমি বলে দিই 1526 সাল, এটা হচ্ছে বাবর আর লোদির মধ্যে। 1526 সালে বাবর ও লোদি। 1556 সাল, এটা হচ্ছে আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য, ফুল নেম, তার মধ্যে এই যুদ্ধটা হচ্ছে। আর 14ই জানুয়ারি 1761 সাল, এইটা কাদের মধ্যে হচ্ছে? মারাঠা ও আহমেদ শাহ আবদালি, এদের মধ্যে এই 3 নম্বর যুদ্ধটা হচ্ছে। ঠিক আছে, তো 3টে বছর হচ্ছে 1526, 1556 আর 1761। নেক্সট, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? মালিক কাফুরকে সঙ্গে নিয়ে প্রথম দেবগিরিতে আক্রমণ করছে 1296 সালে। কে করছেন? আলাউদ্দিন খলজি। 38 নম্বর কোশ্চেন দেখো, ত্রিশক্তি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত কে ছিল না, কোন দেশ? তো ত্রিশক্তি চুক্তি যাদের মধ্যে হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া, ইতালি এরা ছিল, কিন্তু রাশিয়া কিন্তু এদের মধ্যে ছিল না। তো ওটাই সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 39 নম্বর, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না বলেছে, কে ছিলেন না? স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি তো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন তিনি বোর্ড অফ ট্রেডের। ক্লিমেন্ট এটলির সময় 1946 সালে ক্যাবিনেট মিশন আসছে। এভি আলেকজান্ডার, তিনিও এই কমিটির সদস্য ছিলেন। এবং পেথিক লরেন্স কী ছিলেন সেই টাইমে? সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ 1946 সালে। তো এই 3জন ছিলেন, কিন্তু র্যাডক্লিফ তিনি কিন্তু এই কমিটির সদস্য ছিলেন না। নেক্সট দেখো 40 নম্বর কোশ্চেন, বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? হর্ষঙ্ক বংশের তিনি রাজা ছিলেন। নেক্সট দেখো 42 নম্বর, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? তিনি করেছিলেন দৌলতাবাদে। কত সাল? 1327 সালে। দৌলতাবাদ বা দেবগিরি, ঠিক আছে, একই জায়গার নাম। 42 নম্বর কোশ্চেন, আজাদিন ফৌজ কোহিমা কবে দখল করছে? তো এটা সঠিক উত্তর হবে 1944 সাল। নেক্সট দেখো 43 নম্বর, দিব্য বা দিব্যক তিনি কোন বিদ্রোহের নেতা ছিলেন? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? দিব্য আর দ্বিতীয় মহিপাল তাদের মধ্যে হয়েছিল কৈবর্ত বিদ্রোহ। ঠিক আছে, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্যক। নেক্সট দেখো 44 নম্বর কি বলছে, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রোবোস্পিয়ার সেখানকার নেতা ছিলেন। থিওজফিক্যাল সোসাইটি এটা প্রতিষ্ঠাতা ছিলেন মাদাম ব্লাভাটস্কি ও কর্নেল অলকট। ঠিক আছে, এটা 1875 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা হচ্ছে। ভারতে 1875 সালে প্রতিষ্ঠা হলো। তারপর এদের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু 1882 সালে মাদ্রাসের আদিয়ারে এটা স্থাপন হচ্ছে। ঠিক আছে, তো ভারতের একজন প্রমিনেন্ট লিডার হিসাবে এটার প্রতিষ্ঠাতা ছিলেন অ্যানি বেসান্ত, ওই জন্য অ্যানি বেসান্তকে আমরা অ্যান্সার নেব। ঠিক আছে, নেক্সট দেখো 46 নম্বর কোশ্চেন কি বলছে, হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় ধর্ম সম্মেলনের আয়োজন করেছিলেন?
এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রয়াগরাজে। ঠিক আছে, নেক্সট দেখো ভারতীয় সঙ্গীতের উৎস, এটা আমরা জানি সামবেদ। সামবেদ কিন্তু ভারতীয় সঙ্গীতের উৎস। কলকাতায় সুপ্রিম কোর্ট এটা কে প্রতিষ্ঠা, মানে কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1773 সালে। যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল তার আন্ডারে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে। প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, নেক্সট দেখো 49 নম্বর উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ কত সালে আসছে? 1854 সালে লর্ড ডালহৌসির সময়। লর্ড ডালহৌসির সময় উডের ডেসপ্যাচ আসছে। এটা এডুকেশন রিলেটেড একটা বিল। নেক্সট দেখো জাতক সাহিত্য। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে, কতগুলি শ্রেণীর কথা বলা হয়েছিল? 18টা। অপশান বি। অপশান বি 18টা এখানে উত্তর হয়ে যাবে। নেক্সট 51 নম্বর হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় পাওয়া গেছিল? তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? পোড়ামাটির একটা লাঙল, এটা সঠিক উত্তর হয়ে যাবে বনওয়ালি। বনওয়ালি রাজস্থান, সেখানে কিন্তু এই লাঙলের উদাহরণ পাওয়া গেছিল। নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে কার শাসনকালে টমাস রো ভারতে আসেন? তো টমাস রো আমরা জানি জাহাঙ্গীরের সময় 1615 সালে ভারতে আসেন। জেমস ওয়ান, প্রথম জেমস ওয়ানের দূত হিসাবে তিনি এসেছিলেন এবং 1615 থেকে 1619 সাল পর্যন্ত কিন্তু তিনি ভারতে ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, মালিক কাফুর। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির একজন আধিকারিক ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো 54 নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এটা কোথায় হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে, সেখানে হয়েছিল 28 থেকে 31 ডিসেম্বর 1885 সালে এটা হয়েছিল। ঠিক আছে, আর ডাফরিন, লর্ড ডাফরিনের সময় এটা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ গভর্নর তিনি ছিলেন লর্ড ডাফরিন। আর এই প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, কতজন ডেলিগেশন জয়েন করেছিল? 72 জন ডেলিগেশন কিন্তু এখানে জয়েন করেছিল। আর এই টাইমে সেক্রেটারি অফ স্টেট ছিলেন স্যার ক্রস। ঠিক আছে, 1886 সাল অর্থাৎ পরবর্তী সেশন কোথায় হচ্ছে? কলকাতায় হচ্ছে। দাদাভাই নৌরোজি কিন্তু এটাই প্রেসিডেন্ট হচ্ছেন। নেক্সট দেখো 55 নম্বর কি বলছে, কালীবঙ্গান কোন নদীর তীরে? কালীবঙ্গান কোন নদীর তীরে? এটা হচ্ছে ঘরঘরা নদীর তীরে, বর্তমান হচ্ছে রাজস্থান। নেক্সট 56 নম্বর কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন, এটা কোন সুলতান? সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক দিল্লির সুলতান, তিনি অশোকের স্তম্ভ মানে দিল্লিতে এনেছিলেন। নেক্সট প্রথম মহিলা সভাপতি, এখানে অপশানে কিন্তু সরোজিনী নাইডুও রয়েছে, অ্যানি বেসান্ত রয়েছে। তো যদি ওভারঅল মহিলা বলে, শুধু যদি মহিলা বলে তাহলে উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। যদি বলে প্রথম ভারতীয় মহিলা, ভারতীয় মহিলা হচ্ছেন সরোজিনী নাইডু। আর এবং বাঙালি যদি বলে তাহলে নেইলি সেনগুপ্ত। টাইম পিরিয়ড দেখো অ্যানি বেসান্তের কবে? অ্যানি বেসান্ত হচ্ছে 1917 সাল কলকাতাতে। সরোজিনী নাইডু হচ্ছে 1925 সাল, কোথায়? কানপুর। আর নেইলি সেনগুপ্ত ওটাও কলকাতা, 1933 সাল। এখানে মনে রাখবে 8 বছর করে গ্যাপ আছে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো তোমরা, মানে 1917 সালে অ্যানি বেসান্ত, 8 বছর পর 1925 সালে সরোজিনী নাইডু, 8 বছর পর 1933 সালে নেইলি সেনগুপ্ত, তিনিও বাঙালি মহিলা হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছেন। নেক্সট দেখো প্রেসের মুক্তিদাতা। প্রেসের মুক্তিদাতা কাকে বলা হয়? চার্লস মেটক্যাপ, আমরা এটা সবাই জানি। চার্লস মেটক্যাপকে কী বলা হয়? লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। নেক্সট দেখো হচ্ছে বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? এটা কে করেছিলেন? মীর কাসিম করেছিলেন। আজকের লাস্ট কোশ্চেন দেখো এই কোশ্চেন পেপারের, এটা পাট্টা ও কাবুলিয়ত এইগুলো কে চালু করছে? এগুলো চালু করছেন শের শাহ। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে গেল শের শাহ। তো তোমরা দেখলে আজকে 60টা কোশ্চেন, গতকাল যে পরীক্ষা হয়েছিল তার আমরা 60টা কোশ্চেন সম্পূর্ণ অ্যানালাইসিস করলাম এবং এর সাথে রিলেটেড যে সমস্ত আরও তথ্য রয়েছে সেটাও আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তোমরা ভিডিওটাকে ধীরে ধীরে দেখবে এবং ওই তথ্যগুলো তোমরা না জানা থাকলে সেগুলো লিখে রাখবে, আগামী দিনে পরীক্ষার জন্য হেল্প হবে।
যারা আমাদের এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আর জিকে ক্লাস, স্ট্যাটিক জিকে ক্লাস, সেই ক্লাসে জয়েন করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8597915994। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।